আপনার সততার প্রেমে পড়েছি স্যার। আমার দিবস রজনী কাটে শুধুমাত্র আপনার ভাবনায়। সাংঘাতিক কথাবার্তা। দশম শ্রেণীর পড়ুয়া একজন ছাত্রীর মুখে প্রেম বার্তা শুনে তাজবিদ মনে মনে তাসবিহ সহ পাঠ করছে। কিশোরী মেয়ে ভুল করবে এই বয়সে এসেই। আশেপাশে যাই দেখে নতুন লাগে, চোখ জল জল করে। ভুল কাজে আকৃষ্ট করে বৈশাখী মেলায় ছোট্ট দোকান দিয়েছে তাসবিহ। চুড়ি, কানের দুল, খোপা, ক্লিপ ইত্যাদি মেয়েদের সাজগোজের জিনিসপত্র। আজ পহেলা বৈশাখ উপলক্ষে সে নতুন পাঞ্জাবি পরিধান করেছে। গত মাসেই একজন ছাত্রের মা ছেলের ভালো ফলাফলে খুশিতে উপহার দিয়েছিল। নিজেকে পরিপাটি করে রাখাই যেন সবচেয়ে বড় ভুল ছিল তাসবিদের। লজ্জার সাথে ভয় পাচ্ছে সে। ছাত্রীর মুখে শিক্ষকের জন্য প্রেম কাব্য শুনলে এলাকা ছাড়তে হবে তাসবিদের। নিজেকে ধাতস্থ করে কোমল কণ্ঠে বলে সে, রানী, শিক্ষক বাবার সমান। শিক্ষককে সম্মান করতে হয়। আমি সম্মান জানি না, ভালোবাসতে জানি। এই হাত আপনার হাতের স্পর্শ চাই। এই লাল চুড়িগুলো আমায় ডাকছে আর বলছে প্রেমিক পুরুষের হাতের ছোঁয়া পেতে। তাসবিদ ঘামছে। পূর্বে এমন পরিস্থিতিতে হাজারবার সম্মুখীন হয়েছে সে। তাসবিদ তখন দমকে বসিয়ে রাখতো বা মেরে বাসায় পাঠাতো। আজকের ব্যাপারটা একটু ভিন্ন। রানী এলাকার মোতালেব চেয়ারম্যানের নাতনি, কিছু বললেই তিল থেকে তাল বানিয়ে নালিশ করবে। এই আকরাম, দেখ তো মেয়েদের কি লাগবে। আমি বাথরুম থেকে আসছি। বলা যায় বিপদে পড়লে উপরওয়ালা সাহায্য করেন। তাসবিদ মনে হচ্ছে আকরামের উসিলায় উপরওয়ালা এই বিপদ থেকে উদ্ধার করেছে তাকে। কিছু সময়ের মধ্যেই মেলার ভিড়ে তাসবিদ হারিয়ে যায়। রানী, তোর মাস্টারের মনে হয় টিউব নষ্ট, বাজে না। নইলে তোর মতো পরীকে দেখা জিভ দিয়া লাল পড়তো। রানী লাজুক হাসছে। মনের দাপটে না হোক শক্তির দাপটে সে তাসবিদকে হাসিল করবেই পণ করেছে। আকরাম পড়েছে বিপাকে। রানীর দাপট সম্পর্কে জ্ঞাত নয়। এই যাত্রায় সে বেঁচে গেলেই বাঁচে। ভয়ের তখনটা সে প্রশ্ন করে। রানী, কি লাগবে? প্রত্যুত্তরে রানীর দুষ্ট বান্ধবী হেসে বলে, রানীর যা লাগবো তোর কাছে সেটা নাই রে আকরাম, তুই বুঝবি না। তোর মাথায় যে সকল টিউব নষ্ট, কেউ আসবে না রে। আকরাম বিষম খায়। গরিব বলেই সে সর্বদা অবহেলা পাত্র। ধনী গরিব ছোট বড় সকলেই তুই করে সম্বোধন করে তাকে। কষ্ট পায় সে। নিজের ভাগ্য বলে মেনে নিচ্ছে আকরাম। তবে তাসবিদ খুব স্নেহ করে তাকে। মেলায় তো সে নামে মাত্র বিক্রেতা, আসল মালিক তো তাসবিদ। যে কোনো কাজে সে আকরামকে পাশে রাখে। বাহিরে জগৎ নিয়ে চিন্তা ভাবনা করার সময় কই তার। রানীর বান্ধবীর কথায় বেশ লজ্জা পায় সে। আসমানে মেঘের বেলারা খেলা করছে। দমকা হওয়া প্রবল বৃষ্টি আভাস দিচ্ছে। প্রকৃতির লীলা খেলা বোঝা মুশকিল। কিছুক্ষণ পূর্বে আসমান পরিষ্কার ছিল, অনেকের মধ্যেই পরিবর্তন চলে এসেছে। তাসবিদের খুব ইচ্ছা করছে মাকে নতুন কাপড় কিনে দিবে, একটা ঘর বাঁধবে, সেখানে শান্তিতে থাকবে। রাতের মধ্যভাগেই মেলার কাজ সমাপ্ত হয়ে যায়। আকরামকে পাওনা বুঝিয়ে দিয়ে বাড়ি পথে রওনা হয় সে। প্রতিমধ্যে দেখা মিলে রানীর ভাই রানার সাথে। পেশায় বড় নেতা। বড্ড ভয় পায় তাসবিদ। নেতা বলে নয়, বরঞ্চ বড় ঘরের ছেলে। তাসবিদকে খতম করার ক্ষমতা রাখে সে। তাসবিদের মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে গাম্ভীর্য ভরা কণ্ঠে বলে, ইনকাম কেমন হলো? আমার ছেলেদের কমিশন দিয়েছো? তাসবিদ এই বিষয়টি ভয় পেয়েছিল। সৎ পথে চলাফেরা করার দুনিয়া অনেক আগেই মরে গেছে। বর্তমানে চাপাবাজি, লুটপাট, বেইমানি করে মানুষ বেঁচে থাকে। মেলায় দোকান দেওয়ার জন্য কিছু ছেলে এসেছিল টাকা তুলতে। তাসবিদ টাকা দিতে নাচক করে দেয়। ফলে নেতা স্বয়ং আসে তদারকি করতে। তাসবিদ পাঞ্জাবির পকেট থেকে সামান্য চেপে উত্তর দেয়, ব্যস্ত ছিলাম, পরে দিব ভেবেছি, আসেনি। তা এখন কি দিবে নাকি? আমি ক্লাবের দিকেই যাচ্ছি। কষ্টে অর্জিত সম্পদ আজ মানুষ বিনা পরিশ্রমে ভোগ করবে। তাসবিদ মেনে নিতে পারছে না। রানাকে কিছু বলবে, তখনই রানীর আগমন ঘটে। ভাই কি করছো? দাদুর বুকে ব্যথা বেড়ে চলেছে তো। তাসবিদ হাফ ছেড়ে বাসে। কিছু পথ আগানোর ইচ্ছে পোষণ করতেই রানীর পথ আটকে নেয়। আপনাকে ভালোবাসি বলে বাঁচিয়েছি, আজীবন আপনার পাশে থাকতে চাই। তোমার পড়াশোনা করে আদব শিক্ষা করা উচিত। শিক্ষককে প্রেম নিবেদন নয়, শ্রদ্ধা নিবেদন করতে হয়।
আমার ভাষায় ভালোবাসা, আপনার ভাষায় শ্রদ্ধা। আপনি আপনার মতো ভেবে নিন, আর আমি আমার মতো। এই রাত্রিতে একা রমণীর পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দৃষ্টিকটু। তাসবিদ পথ আগায়। পাগল রানীর সাথে কথা বলাই বৃথা মনে হয়। রানীর বয়সী মেয়েরা বিপথে চলে গেলে ফিরিয়ে আনা কষ্টসাধ্য। বাতাসে গাছে তালপাতা এলোমেলোভাবে নাড়াচ্ছে। আর কিছু পথ, এরপরই তাসবিদের ভাঙা ঘর। বৃদ্ধ মা তেহরা বেগম ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দূর থেকে ছেলে আসার আভাস পেয়ে এগিয়ে যায় সে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তাসবিদ মাকে ধরে দৌড়ে উঠে দুয়ারে, কাঁধের ব্যাগ চেয়ারে রেখে পকেট থেকে টাকা বের করে মায়ের হাতে দেয়। আমাদের নতুন বাড়ির জন্য প্রথম উপার্জন মা, যত্নে রাখো। খাইবি না আব্বা? হাত মুখ ধুয়ে আসছি। তেহরা বেগম খাবার সাজিয়ে ছেলের জন্য অপেক্ষা করছেন। আজ মুগ ডাল ছোট মাছ রান্না করেছেন। ছেলে আসতেই খাবার পরিবেশন করে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। তাসবিদ মায়ের কাণ্ডে মুচকি হাসে। তাসবিদের এখনো মনে আছে তার বাবা বেঁচে থাকাকালীন তেহরা বেগম এভাবেই স্বামীর পাশে বসে সময় পর সময় বাতাস করতেন। সময় পরিবর্তন হয়, কিন্তু অভ্যাস পরিবর্তন হয় না। তাসবিদের মা আগের মতোই রয়ে গিয়েছে। ছেলে যখন হাসি মুখে তৃপ্তি সহকারে আহার গ্রহণ করেন, তখন তার অন্তরে শান্তি মিলে। তেহরা বেগম অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছেন তাসবিদকে কিছু বলবে, কিন্তু কোথায় যেন জয়তা কাজ করেছে। মায়ের অস্থিরতা বুঝতে পেরে তাসবিদ নরম স্বরে শুধায়, কি হয়েছে আম্মা? তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে কেন? কিছু বলবে? বলছিলাম কি তাজ, আজ সকালে বাতেন ঘটক আসছিল। হাতে নাকি একজন সুন্দরী ভদ্রপাত্রী আছে। আমি তেমন পাত্তা দেইনি। বলছি আমার ছেলে ছোট, কাজ করে, বড় হলে বিয়ে করবে। বল আমি ঠিক বলছি না? মায়ের বাপ করে কথা শুনে তাসবিদ নিশ্চুপ হাসে। মায়ের মনের অবস্থা সম্পর্কে সে ঠিকই অবগত, শুধু আজ নয়, বিগত 2 বছর যাবৎ তাসবিদের বিয়ে করার ইশারা ইঙ্গিত বলে দিচ্ছেন তেহরা বেগম। প্রথমে তাসবিদের মত ছিল, ভেবেছিল মনে মতো কাউকে পেলে জীবনসঙ্গী করে নেবে, কিন্তু প্রকৃতি মনে হয় অন্য কিছু চেয়েছিল। কোনো এক ঝড়ের দিনে তাসবিদের মনে কালবৈশাখী ঝড়ের উদ্রেক ঘটে, কিন্তু মুখে স্বীকার করতে পারে না। তাসবিদ কিন্তু হৃদয়ের কোণে সত্য অনুভূতি লুকায়িত আছে তার। খাবারের শেষ অংশটুকু মুখে পড়ে উঠে যায় তাসবিদ। পানির পাত্র হাতে নিয়ে বারান্দা দাঁড়িয়ে আছে, হাত দৌত করে নেয় সে। পুনরায় নিজ স্থানে ফিরে এসে মায়ের আঁচলে হাত মুছে বলে, অধৈর্য হয়েও না মা, তোমার জন্য লাল টুকটুকে বউ আনবো খুব শীঘ্রই, যাকে দেখলে তোমার মন প্রাণ দুটোই শান্ত হবে। তাসবিদ খেয়াল করে দেখলো তার মা বিস্ময়কর দৃষ্টিতে তাকে দেখছে। মনের অনুভূতি এই প্রথম ব্যক্ত করছে তাসবিদ। অবাক হওয়ারই কথা। মাকে সেই অবস্থায় রেখে তাসবিদ নিজে কামরায় ফিরে আসে। সে জানে তার মা আজ সারা রাত ভাব করে চিন্তা করবেন। মাঝে মাঝে আপনজনকে ভাবনায় ফেলতে হয়, নয়তো একঘেয়েমি জীবনে দুঃখ ভরা থাকবে। কাঠের চৌকিতে বসা মাত্রই মরমরে আওয়াজ করে ওঠে। তাসবিদের কাছে এই আওয়াজ ভীষণ ভালো লাগে। বরাবরই দারিদ্রতার তীব্র মনে করে দেয় তাকে। কিছু কিছু বিষয় তাসবিদকে বড় ভাবায়। ধনীদের ধন থাকলে কি তারা মানুষ হয়? গরিবদের তুচ্ছতাচ্ছিল্য করাই কি তাদের কাজ? তাসবিদ দীর্ঘশ্বাস ত্যাগ করে আরমুর পাশ ফিরে শোয়ায়। টেবিলের উপর দৃষ্টিপাত করে সেখানে একজোড়া কানের দুল বিদ্যমান। তাসবিদের চোখের জোড়া চিকচিক করে উঠে। হাত বাড়িয়ে কানের দুল জোড়া হাতে নিয়ে উপর হয়ে শোয়া, চোখ বন্ধ করে একজন নারীর মুখশ্রী চিন্তা করা। গোলাপি ওড়নার আড়ালে একজন রূপ সুন্দর নারীর মুখশ্রী। কাজল কালো চোখে ঘন ঘন ঝাপটা ফেলেছে। শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে কথা বলছে সঙ্গীদের সাথে। এত পবিত্র হাসি তাসবিদ কখনো অবলোকন করেনি। মানবীর হাসির আড়ালে বড় কানের দুলো দুলছে। তাসবিদ সেটা দূর থেকে প্রাণ ভরে দেখে নিচ্ছে। রূপের রাজ্যের রাজকন্যার হাসিতে তাসবিদের মুখেও হাসি রেখা ফুটে ওঠে। তাসবিদ এগিয়ে যাচ্ছে মেয়েটি দিকে, একদম কাছে উপরন্ত ওনার কাছাকাছি পৌঁছতেই তাসবিদ বুঝে থাকা চোখ জোড়া খুলে নেয়। তার ভাবনার সাগরে অতলে প্রবাস দিকে যে নিষেধ। হাত ধয়ে দুলজোড়া মুষ্টিবদ্ধ করে আপন মনে বলে, দ্বিধার দেয়াল ভেঙে কবে আসবে তুমি মৌন? অন্তরের তীব্র যন্ত্রণা বুঝতে পারবে কি আদৌ? নাকি এই ভাঙা ঘরখানা
তোমার আর আমার মিলনে কি দেয়াল হয়ে দাঁড়াবে? আমার তো খুব ইচ্ছে ডাহুক পাখির ঘরে তোমাকে সারা জীবনের জন্য নিয়ে আসতে, তাজবিদের বউরূপে। কালবৈশাখী ঝড়ের প্রকোপ গ্রামাঞ্চলে বেশি প্রভাব ফেলে। মৌসুমি ফল থেকে শুরু করে ফসলাদি বিনষ্ট করে। মৃদুমন্দ বায়ুর কারণে সুউচ্চ গাছও ছিন্নবিচ্ছিন্ন হয়ে জমিনে আছড়ে পড়ে। প্রদকৌশলের শেষ সময়ে ঝড়ের তাণ্ডব চালায়। রাস্তায় পা বাড়ানো তাজবিদ উপলব্ধি করে পানির উষ্ণতা। তাজবিদের নিকটে হাঁটতে ভালো লাগছে। সে ভেবে নেয় বাকি পথ হেঁটে নিজ গন্তব্যে পৌঁছাবে। সবসময় কি ভাবনা নিজের জীবনে আধিপত্য স্থাপন করতে পারে? রানীর বড় ভাই রানা আসমিক মোটর বাইক চড়ে তাজবিদের সামনে এসে দাঁড় করায়। তাজবিদ লক্ষ্য করে রানা ব্রুজগল কোচকে তাজবিদকে দেখছে। অভ্যন্তরে তাজবিদ খুব ভয় পাচ্ছে, কিন্তু বাহিক দিক থেকে স্বাভাবিক, নরম অনুনয় সহিত বলে সে, চেয়ারম্যান সাহেব ঠিক আছেন তো? বড় কোনো অসুখ কি হয়েছে? মোটর বাইকে ইঞ্জিন বন্ধ করে রানা প্রত্যুত্তরে বলে, সব ঠিক আছে, একটা কাজ করে দাও তো। তাজবিদ যেন প্রাণ ফিরে বাঁচে। সে ধারণা করেছিল বিগত রাতের টাকা চাইবে, কিন্তু টাকা তো তাজবিদ গত রজনীতে মাটির ব্যাংকে ফেলে দিয়েছে। এখন চাইলেও দেওয়া সম্ভব না। উল্টো রানার কটুবাক্য শুনে হয়তো তাজবিদ সুক্রিয়া জ্ঞাপন করে প্রশ্ন করে। কি কাজ করতে হবে? রানা পকেট থেকে একটি খামযুক্ত কাগজ এবং কিছু টাকা বের করে তাজবিদকে হাতে ধরিয়ে দিয়ে বলে, এই কাগজটা পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসো, আমার জরুরি কাজ আছে, নয়তো আমিই যেতাম। কাজটা পারবে তো? তাজবিদ হাতের রজনীতে দৃষ্টিপাত করে। সময় সংকীর্ণ। দিবস রজনী মিলে 4টায় প্রাইভেট এবং একটি কোচিং সেন্টারে পড়ায় সে। পোস্ট অফিসে গেলে আজকে সকালে প্রাইভেট যেতে বিঘ্ন ঘটবে। আবার বড় নেতার কথা না শুনলেও এলাকায় টিকা মুশকিল হয়ে যাবে। অগতা মলিন হেসে কাগজখানা হাতে নিয়ে বলে, পারবো। বিকেলে ক্লাবের দিকে আইসো, চা নাস্তার ব্যবস্থা হবে, আসি। শাসা করে মোটর বাইক চালিয়ে রানা নিজ গন্তব্যে চলে যায়। তাজবিদ কিছু কদম এগিয়ে রিকশায় চড়ে ডাকঘর অফিসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এতে করে সময় বাঁচবে। আধুনিক সময়ে গ্রামাঞ্চলে যাতায়াত ব্যবস্থা উন্নত। রাস্তার পাশে দোকানপাটের পাশাপাশি অটোরিকশা, পায়ে রিক্সা চলাচল অধিক। তবে কথিত আছে প্রয়োজনের সময় বাকি কিছুই জোটে না। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো খালি রিক্সা পায় না তাজবিদ। বারবার হাতে রজনী দেখছে সে। সময় সংকীর্ণ। সময়ের হিসেবে তাজবিদ চেয়েছিল 15 মিনিটের কাজ সমাপ্ত করে চলে আসতে। তা হয়তো আর হবে না। এই মামা দাঁড়ান। দুই প্রান্ত থেকে দুই মানব মানবী একসঙ্গে অটোওয়ালাকে ডাকে নিজ গন্তব্যে পৌঁছাতে। চলুন মামা। মলিনমুখী একজন রমণী তাজবিদের নজরে পড়ে। শ্যামলাতকে মলিনমুখী একজন রমণী, যার পিঠ বরাবর কালো কেশগুলো এলোমেলোভাবে বিনুনি করা। তবে সে নীরব, একদমই নিশ্চুপ। আশেপাশে কি ঘটছে কিছু যেন নজরে আসছে না। অটোতে উঠে নিচে তাকিয়ে একমনে ভাবছে, কই যাবেন? উঠেন, নইলে অটো টান দিমু। অটোওয়ালার কথায় তাজবিদের স্তম্ভিত ফিরে আসে। একাকী একজন রমণী পাশে বসতে সংকোচ বোধ করছে সে। কাঙ্ক্ষিত স্থানে যথাসময়ে পৌঁছাতে হবে বলেই ইতস্তত বোধ হয়। অটোতে উঠে বসে। অটো চলছে আপন গতিতে। ভদ্র সরল তাজবিদের মনে উৎসাহের বীজ বুনছে। সামনে বসে থাকা রমণীর মনের কষ্ট জানতে ইচ্ছে করছে। তাজবিদের সমবয়সী মেয়ে। এই বয়সে সাধারণত সুখে সংসার করে অথবা নিজের পায়ে দাঁড়াতে শিখে হাসি খুশি থাকে। তবে এই মেয়ের বেলায় মলিনমুখী কেন? গলা পরিষ্কার করে তাজবিদ মেয়েটির দৃষ্টি আকর্ষণ করতে চায়, তবুও মেয়েটি নিশ্চুপ। তাজবিদ একসময় প্রশ্ন করে, পড়াশোনা করো? মেয়েটি একবার চোখ তুলে তাকায়, শুকনো মুখে প্রত্যুত্তর দেয়, পড়াই। তাজবিদ মনে মনে খুশি হলো। পেশাগত দিক দিয়ে দুজনেই একই। তাজবিদের কাছে মনে হচ্ছে মেয়েটিকে সঙ্গ দিলে হয়তো হাসি ফুটবে মুখে, সমবয়সী বান্ধবীও হবে। তাজবিদ মনের কথাকে বাস্তবায়িত করতে চায়, তাই তো আগ বাড়িয়ে আবারও সে বলে, আমিও পড়াই। নতুন নতুন পড়াচ্ছেন? এই বছর কলেজে বাংলা বিভাগে শিক্ষক হিসাবে ঢুকেছি। তাজবিদ কি বলবে বুঝতে পারছে না। অপরিচিত রমণীর সাথে কথা বলা দৃষ্টিকটু লাগছে। হাসপাস করছে আরও। কিছু বলতে যাবে প্রসঙ্গ পাচ্ছে না। অজ্ঞতা চুপ করে রইল সে। শানু প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হয়েছিল। কে জানতো আজ তাজবিদের সাথে সাক্ষাৎ হবে।
তাসবিদের কাছে শানু অপরিচিত হলেও শানুর কাছে তাসবিদ খুব পরিচিত। শানু বুঝতে পারে তাসবিদের অস্থিরতা, তাই সে বলে, আমি সাইন্তনী শানু, আপনার 1 ক্লাস জুনিয়র। আমরা একই ভার্সিটিতে পড়তাম। আমি আপনাকে চিনি, তবে আপনি? আমার একদম অপরিচিত, তবে তোমাকে দেখে কেন যেন মনে হচ্ছে খুব দুঃখী। কারণটা বলা যাবে? তাসবিদ খেয়াল করে মেয়েটাকে কারণ জিজ্ঞেস করা মাত্রই মুখশ্রী পরিবর্তন হয়ে গেল। পাল্টা প্রশ্ন করবে ঠিক তখনই অটো থেমে যায়। তাসবিদ হাতের বন্ধনীতে দৃষ্টিপাত করে। সময় খুবই কম। অটো ভাড়া পরিশোধ করে শানুদিকে দৃষ্টিপাত করলো। সৌজন্যস্বরূপ বলল, আবার কোনো একদিন দেখা হবে, কথা হবে। তাসবিদ মুচকি হাসি উপহার দিয়ে চলে যায় ডাকঘরের দিকে। শানুর দৃষ্টি তাসবিদের দিকে নিবদ্ধ। যতদূর দেখা গিয়েছে ততক্ষণ তাকিয়েছিল। দৃষ্টির অগোচর হতেই আপন মনে সে বলে, একজন বিধবার সাথে আপনার কি কথা থাকতে পারে? সপ্তাহে 2 দিন তাসবিদের মোতালেব চেয়ারম্যানের বাড়ির পাশে কোচিং সেন্টার পড়াতে যেতে হয়। বলা বাহুল্য অনিচ্ছায় জোর করে যায় সে, কেননা সেখানে রানী এবং তার দুষ্ট বান্ধবীরা পড়ে। কোচিংয়ের অন্তিম মুহূর্তে রানীর তাসবিদের নিকট আবদার করে, স্যার, এই বীজগণিতটা বুঝতে পারছি না। হাতের বন্ধনীতে সময় দেখে নেয়। এখান থেকে আরেকটা প্রাইভেটে পড়াতে যেতে হবে তাকে। তাসবিদ নজর তুলে তাকায়। রানী সহ সকল বান্ধবীরা মিটিমিটি হাসছে। সে বুঝতে পারে অঙ্ক বোঝানো বাহানা, এখানে অন্য ঘটনা ঘটবে। তাসবিদ নিরুপায় ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে রানীর উদ্দেশ্যে বলে, সময় কম, কোনটা বুঝো না? কাঙ্ক্ষিত অঙ্ক দেখিয়ে দেওয়ার পর তাসবিদ কলম হাতে নেয়। কয়েক মিনিট অতিবাহিত হতেই রানীর বান্ধবীরা এই সেই বাহানা বের হয়ে যায়। কোচিং সেন্টারে এই কক্ষে শুধুমাত্র রানী এবং তাসবিদ। নীরবতা ঝড়ের লক্ষণ। রানী নীরব। তাসবিদ মনে করেছে এটা ঝড়ের পূর্বাভাস। আসমিত রানী বলে ওঠে, স্যার আসুন, আজ একটা খেলা খেলি। তাসবিদ মনে করে রানী মানেই দুঃসাহসের বাণী। রানীকে পড়াতে গেলে কিছুটা ভয় সংশয় নিয়ে থাকতে হয়। হুট করে অপ্রস্তুত কর্মের জন্য সদা প্রস্তুত হতে হয়, যেমনটা কোনো বিচার বসেছে আর যেখানে উপস্থিত বুদ্ধিমত্তার সাহায্য বেঁচে যাওয়ার জন্য করতে হয়। তাসবিদ বীজগণিতের অঙ্কটা সমাপ্ত করে কলমখানা হাতার উপর রেখে প্রত্যুত্তরে বললে, আমি হালাল উপার্জন করি, তোমাকে না পড়িয়ে বিনা পরিশ্রমের 1 পয়সাও নিব না। আরে রাখুন তো স্যার, আপনার সতের দোহাই। চলুন, খাতা কলমেই খেলবো। আপনার কাজ আমার খাতায় লেখা। খাতায় লিখলে হারাম, পরিশ্রম হবে না। উল্টাপাল্টা কাজ করলে তোমার ভাইয়ার কাছে নালিশ করব। আপনার বুক কাঁপবে স্যার, আমি জানি। এমনটা করবেন না, কেননা আমাকে পড়িয়েই আপনার খালি পকেট ভরে বেশি। পৃথিবীর প্রথম সারির বেয়াদ্দপ মেয়ে, নেতার বোন এবং চেয়ারম্যানের নাতি বলে চুপ করে আছে তাসবিদ, নয়তো এক থাপ্পড়ে এতক্ষণে নাক ফাটিয়ে দিত। তাসবিদ বুঝতে পারে আজ রানীর সাথে না খেললে ক্ষান্ত হবে না। এদিকে সে কিছুটা ভয়ও পাচ্ছে, যদি অপ্রস্তুত কোনো কাণ্ডব করে বসে তাহলে তাসবিদ সামলাবে কিভাবে নিজেকে এবং নিজের রাগকে সংযত করে বলল, সময় সংকীর্ণ, কি খেলবে? ভালোবাসার শতকরা হিসেব। তাসবিদ খেয়াল করছে উচ্চ গতিতে মাথার উপর যান্ত্রিক ফ্যান গুড়গুড় করে ঘুরছে। তাসবিদ এই বাতাসেও তরতর করে ঘামছে। অনাকাঙ্ক্ষিত বিপদের আশঙ্কায় নিজেকে তৈরি করে নিল সে। আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, নিজের আবেগকে সংযত করো রানী, শিক্ষক পিতার সমতুল্য। শিক্ষকদের কাজ জ্ঞান দেওয়া আর ছাত্রীদের কাজ ভালোবাসা। আসুন খেলি। তাসবিদ লক্ষ্য করে রানী তার ব্যবহৃত খাতায় কি যেন আঁকছে। উকিঝুঁকি মেরে দেখাটা তাসবিদের নিকট অসভ্য মনে হচ্ছে। সে জানে রানী খাতায় যাই আঁকুক তাসবিদকে দেখাবে। রানী সময় নিল, কিছু আঁকছে এবং তা দেখে নিজেই লজ্জা পাচ্ছে। তাসবিদের দীর্ঘক্ষণের অভিজ্ঞতায় বলছে এই মেয়ে আজ তাসবিদের কাছে পড়ার শেষ দিবস। কিয়ৎক্ষণ পর রানী খাতা তাসবিদের চোখের সামনে ধরে, যেখানে ইংরেজিতে লেখা রানী লাভস তাসবিদ, এবং সেখানে সবগুলো শব্দ যোগ করে একটা 2 সংখ্যা বের করেছে সে, যার শতকরা পরিমাণ হয়েছে 75%। তাসবিদ ব্রুজগল কুচকে রানীর দিকে দৃষ্টিপাত করে
আমাদের ভালোবাসা এখন পর্যন্ত 75% হয়েছে। আপনি সম্মতি থাকলে 100% হয়ে যাবে। তাসবিদের আজ খুব রাগ হচ্ছে। এতদিনে বাচ্চামো বলে সব দোষ মাফ করে দিয়েছে তাসবিদ, কিন্তু আজ তাসবিদ উঠে দাঁড়ায়, ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলে, তোমার মতো বেয়াদব মেয়েকে 1%ও ভালোবাসা যাবে না। মেয়ে মানুষের লজ্জা থাকতে হয়। তোমার মধ্যে যা বিন্দু পরিমাণও নেই। নিজেকে এতটাও সস্তা মনে করিও না। যাকে তাকে সর্বত্র বিলিয়ে দিও না। আপনার কাছে বেয়াদবি, আমার কাছে উন্মাদনা। আমার উন্মাদনায় সামিল হয়ে দেখেন, সব নতুন লাগবে, সুন্দর লাগবে। রানীকে কিছু বলা আর একজন বিকৃত মস্তিষ্ক মানুষকে বলা একই। রানীর এই বয়সে ভুলকেও সঠিক মনে হবে, তবে রানীর সাথে সাথে আমাদের উন্মাদ হলে চলবে না। সুন্দরভাবে নরম স্বরে বোঝাতে হবে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তাসবিদ রানীকে নিয়ে চিন্তিত। তার ভুলের কারণে তাসবিদের না বিপদে পড়তে হয়, এই অনাকাঙ্ক্ষিত আতঙ্কিত ভয়। তাসবিদ সম্মুখে আগায়। তার মনে প্রাণে সর্বাঙ্গ শুধু মনের বসবাস। তাসবিদ বুক পকেটে হাত রেখে সেখানে মৌনের জন্য সযত্নে রাখা কানের দুল বিদ্যমান। তাসবিদ গভীর নিঃশ্বাস ত্যাগ করে আপন মনে বিড়বিড় করে বলল, আমার সকল সুখ, সকল আশা মৌনর জন্য মনে বাঁধে ভালোবাসার বাধা। এই স্থানে অন্য কাউকে স্থান দিতে পারবো না, কখনোই না। আসমানে সাদা মেঘের বেলারা খেলা করছে। মেঘের গুরুম গুরুম ডাকে তুলে ময়ূরপঙ্খী নাচছে, বৃষ্টি নামার আহ্বান জানাচ্ছে। মজুমদার বাড়ির উঠানে একজোড়া সাদা পায়রা একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠেছে। বাকবাকম ডাকে চারপাশ মুখরিত করে তুলছে তারা। মনও বারান্দার চৌকিতে উপর হয়ে শুয়ে খুব মনোযোগ সহকারে পায়রা জোড়াকে দেখছে। প্রেমের বাতাস নাকি মৌনের গায়ে লেগেছে। কতটা মনের প্রিয় বান্ধবী ফিহা বলেছিল, কতটা মজা চলে বললেও মনের মনে দাগ কেটে গিয়েছে। সারা শরীরে আলাদা শিহরণ বইতে শুরু করেছে। মনের জীবনে বিশেষ কেউ নেই। লোকচক্ষুর আড়ালে একাকিত্বে কাউকে নিয়ে বাবার মতো নেই, আর না আছে ভালোবাসা মানুষ। মাগরিবে নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হতে নিতেই মনের বাবা জহিরুল ইসলাম চোখ বাঁধে। মৌনর মৌনতা ছায়া স্নেহের সময়ে শুয়ে থাকতে দেখে প্রশ্ন করে, আজকাল দেখছি তোমার খেয়াল অন্যদিকে থাকে। মুরগির ঘরের দুয়ার যে বন্ধ করতে হবে সেদিকে কি খেয়াল আছে? সন্ধ্যা নেমেছে, বাইরে শুকনো কাপড় নাওনি, তোমার আম্মা অসুস্থ, সেদিকে খেয়াল রেখেছ? অন্য মনস্ক থাকা মৌনর মন ধুকপুক আওয়াজ করছে। বাবাকে সে খুব ভয় পায়। নিজের ভাবনায় এতটা বিভোর ছিল যে ঘরে তার বাবা আছেন তা ভুলে গিয়েছিল। শোয়া থেকে উঠে মাথা উঁচু করে বাবার দিকে তাকানোর সাহস করেনি সে। বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলা বেয়াদবি। মৌনর বাবা পেশায় প্রাইমারি শিক্ষক। ছোটবেলা থেকে মেয়েকে আদব কায়দায় খুব ভালোভাবে আয়ত্ত করে আনিয়েছেন। বাবার দিকে না তাকিয়েই মৌনর নরম উত্তর, এখনই যাচ্ছিলাম, পরীক্ষার সামনে, তাই একটু অন্যমনস্ক ছিলাম। অতিরিক্ত চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দাও, দরকার পড়লে রাত জেগে পড়ো। নামাজের ওয়াক্তের সময় হয়েছে বিদায় জহিরুল ইসলাম কথা বাড়ালেন না। উঠোন পেরিয়ে প্রধান ফটক থেকে বের হয়ে টুপি পরিধান করে ফরজ ইবাদত পালনের উদ্দেশ্যে চলে গেল। প্রভাতের সতেজ বাতাস শরীরের জন্য উপকারী। তাসবিদ ফজরের ফরজ ইবাদত সম্পন্ন করে পাঠেতি সন্নিধ্য নিজেকে বিলিয়ে দিতে ভালোবাসে। প্রত্যাহিক নিত্য কার্যসূচির এই সময়টা তার অতি প্রিয়। অবশেষে কারো একটি বিশেষ প্রয়োজনীয় কাজ আছে, আর সেটা হচ্ছে মনতাকে মন ভরে দেখা। তাসবিদ প্রত্যাহিক মনতাকে দেখে একাকিত্ব এক পাখি কথা বলে সে। আজও হাঁটতে হাঁটতে চলে আসে তাসবিদ। দৈনন্দিনের ন্যায় প্রভাতে সতেজ হাওয়া গায়ে লাগতে মনো নিজ ঘরে জ্বালানা খুলে পড়তে বসে। মৃদু বাতাসে মনোর কেশ উঠছে। তাসবিদ মুখ দুনয়নে তা দেখছে। একসময় সে খেয়াল করে বক্ষস্থলের বাম পাশটা তীব্র পীড়া। মনোহীনা মনের অসুখ কাবু করে ফেলেছে তাকে। তাসবিদ বক্ষস্থলে হাত রাখে, আপন মনে বলে, আমি দুর্বল হতে চাই না। তোমার জন্য মনের সুপ্ত অনুভূতি মনেই রেখে দিতে চাই। ললাটের উপর কেশব চলে আসাতে তাসবিদের মনোযোগ ব্যাঘাত ঘটে। তার ইচ্ছে করছে আলতো করে অবাধ্য কেশগুলো কানের পিছে গুঁজে দিতে।
দেখা গেল তাজবিদ কিছু করতে হয়নি। মনতা বিরক্ত হয়ে কেশব কানের পিছনে গুজে পড়াশোনায় মনোনিবেশ করে। অলংকারহীনা নারীর সৌন্দর্য শুকনো ফুলের মতো। মনোর অলংকারহীন কানজোড়া খালি। সেদিন তো তাজবিদ মনোর কানজোড়ায় এক ঝুমকো দেখেছিল, সেটা কই? হারিয়ে ফেলেছে নাকি খুলে ফেলেছে? তাজবিদের নিকট সেই ঝুমকা জোড়া ভীষণ পছন্দের ছিল। তাজবিদ ভাবনার মাঝেই মোহনের পড়া সমাপ্ত হয়ে যায়। তাজবিদ জানে বর্তমানে মনের করণীয় কাজের ব্যাপারে। মন প্রস্থান নিতেই তাজবিদ বুক পকেটে রাখা কানের দুল জোড়া হাতে নেয়। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে মনো তার ঘরের জানলা দিকে এগিয়ে যায়। দুই বইয়ের মাঝে সযত্নের সহিত রেখে প্রস্থান নেয় সে। আজ তাজবিদ খুব খুশি, অন্তরে প্রশান্তির বেলা বাসছে। আজ হোক বা আগামীকাল মনো কোনো একদিন কানের দুলজোড়া পড়বে, এই প্রত্যাশায় আছে সে। দক্ষিণা বাতাসে গাছপালা দুলছে। পুকুরের পাশে কলা গাছ তার কাঁধের ছড়িকে নিয়েই বাতাসে নুয়ে পড়ছে। ফরিদার মা একটি বাঁশের খুঁটি দিয়ে তার সোজা করায় ব্যস্ত হয়ে পড়েছে। বৈশাখ মাস গ্রামাঞ্চলের জন্য সুখকর তেমন দুঃখের। তীব্র তাণ্ডবে গাছপালা ছিন্নভিন্ন করে দেয়। ফরিদার মা বাচাল স্বভাবের, এক হাতে কাজ করে সাথে মুখও নড়ে। ফরিদার মাকে দেখে শানু সতর্কের সহিত অন্নপদ ধরে। ফরিদার মায়ের মুখের ভাষা সম্পর্কে সে অজ্ঞাত নয়। মুখে যা আসবে শানুকে দেখে তাই বলে দিবে। অন্নপথে এগুলো নজর পড়বে না, অতিরিক্ত কথা শুনতেও হবে না। বলা যায় মানুষ যা ভাবে তা বিপরীত ঘটে। ফরিদার মা পুকুরে জুবজার পরিষ্কার হাত দিতেই শানুকে দেখতে পায়। দূর থেকে সে হাত ছাড়ে। ও শানু রে, এদিকে আয়, তোর ভাই ভাবি কেমন আছে? শানু শুকনো হেসে এগিয়ে এসে বলে, ভালো আছেন চাচি। ফরিদার পড়াশোনার কি অবস্থা? কোমরে গুজে রাখা শাড়ির গুচ্ছ ফেলে বিলাপ সরে ফরিদা মা প্রত্যুত্তর, এত পড়ালেখা কইরা কি হইব? 1 বছর আগে বিয়া দিছি, 9 মাসের পোয়াতি। আল্লাহ বাঁচাইলে সামনের মাসে নাতিরে লইয়া ঘুরমু। একটি প্রবাদ কথা আছে, মূর্খের সাথে অতিরিক্ত কথা বলা বোকামি। শানু কথা বাড়তে চাইছে না। কিছু কিছু সময় নীরবতা পালন করে অনেক কিছু বোঝানো যায়। ফরিদার মায়ের কথার প্রত্যুত্তর মুচকি হাসে শানু। পাশ কেটে চলে যেতে নিতেই ফরিদার মায়ের কঠিন প্রশ্নের সম্মুখীন হয় সে। পোলাপাইন তো আর হইল না, এখন কি ওই বাড়ি থেকে সম্পত্তিও পাবি না? শানু থমকে দাঁড়ায়। আখি জগলের সামনে প্রসজ্জলিত হয় অতীতের কিছু দুঃখময় স্মৃতি। পিছনে না ফিরেই শানুর উত্তর, যেদিন ওই বাড়ির বাইরে পা রেখেছি ওই দিনে ওই বাড়ির সমস্ত জিনিসের ন্যায্য ছেড়ে এসেছি। সেখানে আমার কিছুই নেই চাচি। অবাগির দুয়ারে সুখ ধরা দিয়েও দিল না। শানু প্রস্থান নেয়। পিছন থেকে ফরিদা খোলার চাপা স্বর তার কর্ণধারে পৌঁছায় না। দ্বিধা প্রহরে রাস্তাঘাটে ছাত্রছাত্রীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত। এই সময়ে অধিকাংশ পাঠশালায় ছুটির ঘন্টা বাজে। তাজবিদ দ্বিপ্রহরে 1 ঘন্টা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আশেপাশের পরিবেশ দেখে মস্তিষ্কে তার চিত্র এঁকে নেয়। কখনো পকেটে টাকা থাকলে মুড়ি বুট খেয়ে আহার্য সমাপ্ত করে নেয়। তহুরা বেগম প্রতিদিন ছেলেকে খাবার খেয়ে যাওয়ার জন্য টাকা দেন। দুপুরে খাদ্য গ্রহণ করা ওনার ছেলের জন্য অবাধ্য। এই সময় তাজবিদ মনোর কথা ভাবে। মাঝে মাঝে দূর থেকে দেখে মনে তৃপ্তি মিটায়। আজ সকালে কানের দুলজোড়া রেখে আসার পর থেকেই ছটফট করছে সে। মনের মধ্যে অশুভ ভাবনা আসছে। যেসব ভাবনা হলো, মনও যদি কানের দুল ফেলে দেয়। তাজবিদ হাতের বন্ধনীতে সময় দেখে নেয়। আধা ঘন্টা সময় আছে তার। এই পথেই মনু আসবে সঙ্গীদের নিয়ে। আকস্মিক মোটরবাইক চড়ে রানার আগমন ঘটে। মোটরবাইকের ইঞ্জিন বন্ধ করে তাজবিদের উদ্দেশ্যে বলে, কাগজটা ঠিকমতো পাঠিয়েছিলে? জি ভাই। বড় উপকার করলে। তা দিনকাল কেমন চলছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এদিকে কেন এসেছিলে? আধা ঘন্টা পর প্রাইভেট আছে, নাস্তা পানি খেতে এসেছিলাম। রানের ভাইয়ের সাথে কথা বলার মাঝেই তাজবিদের নজরে সম্মুখ থেকে আসা শানুর দিকে নজর যায়। মেয়েটির মুখ গত দিনের ন্যায় শুকনা। নজর তাজবিদের দিকেই নিবদ্ধ। হয়তো
তাসবিদের সাথে কথা বলার জন্যই এদিকে আসছে। শানু লক্ষ্য করে তাসবিদের সাথে আরো একজন পুরুষ রয়েছে। শানুর নিকটে সেখানে যাওয়া অবাঞ্ছিত মনে হচ্ছে। দুজন লোকের মাঝেও তৃতীয় ব্যক্তি হতে লজ্জা লাগছে। শানু দাঁড়িয়ে যায়, নিজ মনে সিদ্ধান্ত নেয় পথ ঘুরে যাবে। তাসবিদ তা হতে দেয়নি। তার নজর তখন শানুতে নিবদ্ধ ছিল, যেন শানুর পদচারণ সে অনুসরণ করছে। এতমত অবস্থায় শানুর থেমে যাওয়া বা পথ পরিবর্তন করা নেহাত বোকামি। অগত্যা শানু তাসবিদের কাছে এগিয়ে দাঁড়ায়। কেমন আছেন? তাসবিদ রানার সামনে কথা বলতে ইতস্তত বোধ করছে। মিকে এসে উত্তর দেয়, আরে তুমি? ভালো আছি। কিছুটা থেমে রানার দিকে ইঙ্গিত করিয়ে পরিচয় করিয়ে দেয়। এই যে আমাদের বড় ভাই রানা, চেয়ারম্যান সাহেবের নাতি রানা ভাই, পরিচিত হন। ও সানু। রানা এক নজর শানুকে দেখে নেয়, মুখে বার কয়েক শানুর নাম আওড়ায়। মুহূর্তে শানুর স্বর তার কানে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? রানা বুঝুগল কুচকে শানুর দিকে তাকিয়ে তাসবিদের উদ্দেশ্য বলে, তরকারি কাজ পড়ে গিয়েছে, ক্লাবে আসিও, চা নাস্তা খেয়ে যেও। শানুর কথার প্রত্যুত্তর পেল না বলে মনক্ষুণ্ণি হয়নি, বরঞ্চ রানা বারবার নজর ঘোরাতে অস্বস্তিবোধ অনুভব করেছে। রানা ইঞ্জিন চালু করে আবারও শানুকে এক পলক দেখে চলে যায় নিজ গন্তব্যে। রানার প্রস্থানে শানুর মধ্যে পূর্বের ন্যায় নীরবতা চলে আসে। প্রতিমধ্যে তাসবিদকে অনেক প্রশ্ন করবে ভেবে রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পারছে না। তাসবিদ শানুর বিচলিত অবস্থা বুঝতে পারে, তাই নিজেই বলে, তুমি কি সত্যি সত্যি আমাদের ভার্সিটিতে পড়তে? হ্যাঁ। এখানে কোথায় এলে? কাজ ছিল? শানু কাজে আসেনি, একজন বন্ধুর সামনে আসা যা সে গতকাল তাসবিদের মধ্যে পেয়েছিল। তবে এই মুহূর্তে কিভাবে ব্যক্ত করবে? তাসবিদ চঞ্চল দৃষ্টি মনতাকে খুঁজছে, হাতের বন্ধনীতে সময় দেখে নেয়। মাত্র 10 মিনিট সময় আছে, আজ হয়তো মনে দেখা সে পাবে না। শানুকে তাকাতে দিয়ে বলে, আমার সাথে কথা বললে স্বাভাবিক হতে হবে। তুমি আমি সমবয়সী, তুই করে বললেও রাগ করব না। অনেক গল্প করার ইচ্ছে ছিল, আজ হবে না। হাতে একটু সময় নেই, পড়াতে যাব। নিজের বোর্ডকে বোঝাও, আমি তোমার বন্ধু। মুখ খুলে কথা বলো, অন্তর ভরে নিঃশ্বাস নাও। আজ আসছি। তাসবিদের কথার প্রত্যুত্তরে শানু হাসে। তাসবিদ খেয়াল করে শানুর হাসি ভীষণ মিষ্টি। মেয়েটার মনে হয়তো পূর্বে রং ঢঙে পরিপূর্ণ ছিল, কাল বৈশাখী জ্বরে হয়তো সব নিঃশেষ হয়ে গিয়েছে। তাসবিদ চলে যেতেই শানু আনমনে বলে ওঠে, মনে ক্লোসেরা স্থাপত্য বেঁধেছে, এই মনে প্রশান্তি আসবে না তাজ ভাই। আজ এই পথে এলি কেন রে রানী? এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে কি তোর মাস্টারের মনের গেট খুলবে? কই একটু সেজে মাস্টারকে পটাবি, তা না করে কি করছিস? রানীর দুষ্ট বান্ধবীদের কথায় পথের দোকানে আয়নাতে রানী নিজেকে দেখে নেয়। দুধি আলতা গায়ের রঙে যৌবনের টকবগে প্রাণবন্ত ভাব বিদ্যমান। নিজেকে আরশিতে দেখে লজ্জা পায় সে। বান্ধবীদের শরীরের সাথে গেসে বলে, মৌমাছি এসেছে মৌচাকে অংশগ্রহণ করতে, প্রেমের মধুসূধা পান করতে। আশেপাশে আমার মাস্টারের শরীরের ঘ্রাণ পাচ্ছি রে। আমার মনটা বলছে তাসবিদ আশেপাশেই আছে। সর্বনাশ, রানীর জীবনে সর্বনাশ আসতে চলেছে। শিক্ষক পিতা সমতুল্য, সম্মান করতে শিখ। নাম ধরে ডাকিস না, পাপ হবে পাপ। বান্ধবীদের কথা রসিকতার আভাস। রানী কথায় সায় জানিয়ে শরীর হেলিয়ে বলে, স্বামীকে বাপ ডাকে নাকি? আমি তো শুরু থেকেই তাকে পতি মেনে এসেছি, এর জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? তা পারবো না বাপু। বেশি কিছু হলে দাদাকে বলে দিব, ব্যাস কাম খতম। একদল মেয়েদের হাসি তামাশা রাস্তায় সকলের চোখে বিঁধেছে। কেউ অটপট রাগ দেখিয়ে চলে যাচ্ছে, তো কেউ অসভ্যতার জন্য থুতু দিচ্ছে। কাছে এসে বলার সাহস নেই। তাসবিদ এই পথেই এগোচ্ছিল, অন্যমনস্ক হয়ে পথ হাঁটছিল। তখনই পথ অবরোধ করে দাঁড়ায় কয়েকজন। নিচে তাকিয়ে বুঝতে পারে দলেরা স্কুলে বা কলেজের ছাত্রী। পথ অবরোধ করার এমন দুঃসাহস একজনই করতে পারে, আর সে হচ্ছে রানী। তাসবিদ কপাল ঘেঁষে দোষ দিচ্ছে, নিজেকে শখানেক বকাও দিচ্ছে এই পথে আসার জন্য। নজর গড়ানোর আগেই একজনের চেনা পরিচিত স্বর কানে ভেসে আসে। কেউ একজন বলছে,
দুঃখিত, আমরা অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। আমরা সরে দাঁড়াচ্ছি, আপনি পথ আগান। তাসবিদের অন্তর ধুকপুক ধুকপুক আওয়াজ করছে। মানবীর কণ্ঠস্বর শুনে নিজেকে হালকা অনুভব করছে সে। শরীরের সর্বশক্তি যেন কেউ ছিনিয়ে নিয়েছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এতদিন তাসবির যাকে দূর থেকে দেখে তৃষ্ণা মেটাতো, সে এখন তার খুব কাছে, একদম পাশে। তাসবির নজর তুলে তাকাতেই মনুর কানের স্থাপত্য গ্রহণ করা, কানের দুলজোড়া দেখে খুব খুশি হয়। তাসবিদ সকালে মনুর টেবিলে রেখে এসেছিল। তাসবিদের মুখে হাসি ফুটে ওঠে, মাথা নত করে হ্যাবোধক ইশারা করে। তাসবিদ চলে যেতে নিলেও মনুর প্রিয় বান্ধবী ফিহার প্রশ্নে থেমে যায়। স্যার, আমাকে চিনতে পারছেন? আমি ফিহা, পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আপনার কাছেই পড়েছি। তাসবিদ রানীর দিকে দৃষ্টিপাত করে ফিহার কথায় প্রত্যুত্তরে বলে, চিনেছি। তোমার আম্মা কেমন আছেন? ওনাকে আমার সালাম জানিয়ে দিও। হ্যাঁ, জানাবো। এখন কোন ক্লাসে পড়ছো? ইন্টার পরীক্ষা দেব। তাসবিদ মনুর পড়াশোনার ব্যাপারে পূর্বে থেকেই অবগত। খানিকক্ষণ অভিনয় শুধুমাত্র মনুর সান্নিধ্যে থাকার জন্য। তাসবিদের মনতা দেখে ফিহা বিদায় নিয়ে চলে যায়। তাসবিদ কপালে মিথ্যা আঘাত করে পিছনে ফিরে তাদের ডাকতে নিতেই রানী এবং তাদের বান্ধবীদের দেখতে পায়, তারা এদিকেই আসছে। এমনকি রানীর দৃষ্টি তাসবিদের উপর নিবদ্ধ। তাসবিদের মনে শঙ্কা হয়, মনের দিকে পুনরায় দৃষ্টিপাত করে। তাসবিদের মনের কথন যদি রানী একবার জানতে পারে, তাহলে মনের জন্য এই এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। তাসবিদ নিজের ভাগ্যকে দোষারোপ করে বলে, রানীর প্রবচনা, মৌন নীরবতা আমাকে উন্মাদ হতে বাধ্য করবে। তাসবিদ প্রস্থান গ্রহণ করাই উচিত মনে করে। ভাগ্য কি আর তা হতে দিবে? রানীর নজরে সে যে ঠিকই তাসবিদকে জ্বালাতন করতে চলে আসবে, এসেছেও বটে। তাসবিদের পথ আগলে দাঁড়ায় সে। তাসবিদের নাকে তীব্র সুগন্ধি এসে বাড়ি খায়। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মাতাল হয়ে যেত। একজন পুলিঙ্গ ঠিক তার অপর লিঙ্গের ইশারা বুঝতে পারে। রানী এত সাজগুজ একমাত্র তাসবিদের জন্য, এই ব্যাপারে সে অবগত। তবে রানীর ছলচতুরি তাসবিদের অভ্যন্তরে কোনো প্রভাব ফেলে না। রানী তাসবিদের নিকটে শুধুমাত্র তার ছাত্রী। তাসবিদের মনে রানীকে নিয়ে শঙ্কা কাজ করছে। সে যদি মৌনের কথা জিজ্ঞেস করে, তাসবিদ রানীকে দেখে বিরক্তি মাখা প্রশ্ন করে, মুখশ্রীতে কপট রাগে রাখা এনে বলে, এই পথে সবাই কি করছো? স্কুল ছুটি, বাড়িতে যাও। রানীর প্রেমময় মনে আকুলতা ব্যক্ত করে বলে, যেই পথে রানীর সর্বনাশ থাকবে সেই পথেই তো সে থাকবে। একবার আমাকে দেখেন না, এই সাজ সজ্জা সব আপনার জন্য। লোক সমাজের সামনে অপদস্থ হওয়ার মতো লজ্জাকর পরিস্থিতি হয়তো আর কোনোটাই নেই। তাসবিদের ইচ্ছে করছে রানীকে লোক সমাজের সামনে অপদস্থ করতে। রানী থেকে রাগান্বিত মুখে বলে, আর একবার এমন বেহায়াপনা দেখতে চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ করব। আজ থেকে তোমাকে আমি পড়াবো না। রানী কিছুটা নড়ে চড়ে দাঁড়ায়। তাসবিদের রাগ আজ একটু বেশি মনে হয় তার কাছে। এখন যদি সে রানীকে না পড়ায়, তো রানীর মনোবাসনা পূরণ হবে না। রানীর মনের দুষ্ট ভাবনা দরজা আবার খুলে যায়। তাসবিদের যাওয়ার দিকে দৃষ্টিপাত করে বলে, আপনাকে আমার কাছাকাছি রাখতে বিশেষ পথ খুঁজে পেয়েছি। এবার আমার প্রেমের শতকরা পূর্ণ হবে। বৈশাখের আরও একটি দিবস অতিবাহিত হয়েছে। প্রাত্যহিক দিবসের তুলনায় আজকের দিবস তাসবিদের জন্য ভিন্ন। মোতালাব চেয়ারম্যান খবর পাঠিয়েছেন, 1 ঘন্টার মধ্যেই ওনার বাড়িতে উপস্থিত থাকতে বলেছেন। তাসবিদের ধারণা, গতকালকের রানীর সাথে অকথ্য ভাষায় কথা বলায় নালিশ করেছে। সে আর তার শাস্তি পেতেই হয়তো তলব করেছেন। নৃত্য কার্যসূচিতে ব্যাঘাত ঘটায় তাসবিদ খুবই বিরক্ত। তহুরা বেগম নাস্তার জন্য অনেক আগেই ডেকেছেন। আজ নাস্তাও তাসবিদের নিকট অখাদ্য মনে হচ্ছে। পাঞ্জাবি পরিধান করে ঘর থেকে বের হতেই তহুরা বেগমের সাথে দেখা হয়। তাসবিদকে তৈরি হতে দেখে তিনি বলে, আব্বা, না খেয়ে চলে যাইবা? সকালে খালি মুখে যাইতে নাই, একটু কিছু মুখে দাও। চেয়ারম্যান সাহেব ডেকেছেন, দেরি হলে ওনাকে বাসায় পাবো না। কোথায় না কোথায় চলে যাবেন, শেষে সারাদিন ওনার বাসায় অপেক্ষা করতে হবে। প্রাইভেট পড়াও বাদ যাবে। আমি রাস্তায় খেয়ে নিব মা, তুমি খেয়ে নিও। তাসবিদ সময় নষ্ট না করে রওনা হয়। এদিকে তহুরা বেগম ছেলের খামখেয়ালি রেখে চিন্তিত হন। মনে মনে প্রার্থনা করেন যেন ওনার ছেলের সাথে খারাপ কিছু না হয়।
বিশাল বড় অট্টালিকার সামনে দাঁড়ালে মাথার উপর সুউচ্চ ইট পাটকলের দ্বারা তৈরি ফটক দেখা যায়। সাধারণত গ্রামাঞ্চলের বড় লোকেদের বাড়ির ঘরের বিশেষত্ব প্রধান ফটক। রাজকীয় অবস্থা না থাকতে পারলেও পূর্বপুরুষদের মান ধরে রাখতে চেষ্টা করে তারা প্রাচীন ঘরে লাল নীল সবুজ হলুদ রঙের রাঙিয়ে তুলেছে বাড়িকে, যা নিম্নবিত্ত মানুষের জন্য বিলাসিতা। সরল সোজা মানুষের নিকট এই বাড়িগুলো সুউচ্চ প্রসাদ। যখন সাহায্যের তাড়নায় এসব বাড়িতে আসে তারা তখন গোলক দাদায় পড়ে যায়। তাসবিহ গভীর নিঃশ্বাস ত্যাগ করে। পৃথিবীর সকল পুরুষের কিছু স্বপ্ন থাকে। কেউ স্বপ্ন দেখে ভালো বাড়ির, কেউ স্বপ্ন দেখে দামি একটি গাড়ির। বিলাসিতার জীবনযাপন করার কথা ভাবা তাসবিহের জন্য কঠিন কাজ। জীবনের অর্ধেক সময় পার করেছে পড়াশোনা করে। তাসবিহের দারিদ্র অবস্থা থেকে ভালো অবস্থানে যেতে হলে জীবন দশায় বাকি জীবন পার করে দিতে হবে, কিন্তু সুখ ধরা দিবে না। তাসবিহের অনেক স্বপ্ন। ইতিমধ্যে একটি বাড়ি করার স্বপ্ন দেখেছে যেখানে মাকে নিয়ে শান্তিতে থাকবে। বাগানের সবুজ ঘাসের উপর 3টে চেয়ার পেতে দেওয়া হয়েছে। তাসবিহকে বাড়ির একজন কর্মচারী সেখানে বসিয়ে রেখে বাড়ির অভ্যন্তরে চলে যায়। সময় অতিবাহিত হলেও চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎ মিলে না, আর না মিলে কোনো কর্মচারীর সাক্ষাৎ। সময় অতিবাহিত হচ্ছে, তাসবিহের কর্মস্থলে যাওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। 8 ঘন্টা পর অদন্ত পায়ে মোতালাব চেয়ারম্যান উপস্থিত হন। পরিধানের ওনার পরিষ্কার এবং পরিপাটি পোশাক, হাতের ইশারায় তাসবিহকে কাছে ডাকছেন। পদার্পণের মাঝেই তাসবিহকে আদেশ স্বরে বলেন, কি পড়া মাস্টার? রানী নাকি পড়া বুঝে না? পড়া না বুঝলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? আমার মান সম্মান কিছুই থাকবে না। আজ থেকে রানীকে একা পড়ানোর সময় বের করে নাও মাস্টার। ওই কোচিংয়ে সবার সাথে রানী পড়বে না। দরকার হলে তোমাকে মাসে ডাবল টাকা দেব। আমার নাতনি যেন ফেল না আসে সেদিকে খেয়াল রাখবে। পৃথিবীতে কয়েকটি কাজ মানুষ মুখের উপর না করতে পারে না, তার মধ্যে একটি হলো মুনিব কখনো মালিকের আদেশ অমান্য করতে পারে না। মোতালাব চেয়ারম্যান অনুরোধ নয়, আদেশ করেছেন, তাসবিহ তা পালন করতে বাধ্য। অনুচিত কাজ তাসবিহ দ্বারা সম্ভব, তাই পরিশেষে একবার চেষ্টা করতে চাই সে। অনুনয় সহিত বলে, রানী বড়, বর্তমানে বয়সটা অন্যরকম, তাই বলছিলাম কোচিংয়ের বিষয়টা। মোতালাব চেয়ারম্যান পদার্পণ থামিয়ে জল জল চোখে তাসবিহের পানে তাকায়, গর্জে বলে, তুমি বলতে চাইছ আমাদের মেয়ের দোষ আছে? পুরো গ্রামে ওর মতো ভদ্র মেয়ে পাবে নাকি মাস্টার? রানী ছোকরাদের দেখলে ভয়ে কাঁপে। যদি ভুল পথে যায় তো সামলানোর দায়িত্ব তোমার। আর কথা বাড়াবো না মাস্টার। রানাকে বলে দিয়েছি ছেলেদের দিয়ে তোমার বেতন মাসে মাসে পাঠিয়ে দিবে। তাসবিহ কিছু বলতে পারে না। চেয়ারম্যান দ্রুত গতিতে চলে গেলেন। তাসবিহ কিছুক্ষণ আগে কথা ভেবে মনে মনে বলল, রানী ভয়ঙ্কর ঝড়ের বাণী। এই মেয়ে ছেলেদের নয়, ছেলেরা এই মেয়েকে ভয় পায়। যেমন তাসবিহ প্রচণ্ড ভয় পায় রানীকে নয়, রানীর বেহায়াপনাকে। বৈশাখের রোদে কৃষকরা ধান মারাতে ব্যস্ত থাকে, তবে এই মৌসুমে প্রকৃতির নীলাখেলা বোঝা মুশকিল। কখনো মেঘ, কখনো বদলে ছেয়ে যায় আকাশ। পাকা ধানের গ্রানে গ্রামের মাঠ, রাস্তাঘাট মোমো করছে, কৃষকদের মুখে হাসি উপচে পড়ছে। অপরাহ্নে কৃষকরা ধান বড় ডলির সাহায্যে গড়ে তুলছে। মৌন প্রকৃতি প্রেমী, সুযোগ পেলেই ঘর থেকে বের হয়ে প্রকৃতির সান্নিধ্যে ছুটে আসে। আলতো হাতে গাছগাছালি ছুঁয়ে দেয় সে। আজ মনের বাবা বাসায় নেই, পাশের গ্রামে গিয়েছেন ছাত্র সংগ্রহ করতে। এই সুযোগে মনোগ্রাম ভ্রমণে বের হওয়া। একাকী একজন মেয়ের গ্রামাঞ্চলে পথ চলাচল দৃষ্টিকটু। প্রাণপ্রিয় বান্ধবী ফিহাকে সাথে নিয়ে বের হয়েছে মৌন। ফিহা, তোকে ধানের বাড়িতে বিয়ে দিব, সারাদিন রাত ধান মাড়াইয়ের কাজ করবি। মৌন ঠাট্টা ফিহা ধরতে পেরে তেতে ওঠে। মনুর কেশবে হালকা টেনে প্রত্যুত্তরে বলে, তোকে হাত ভাঙা ছেলের কাছে বিয়ে দিতে বলবো। বান্ধবীকে এসব বলতে বুক কাঁপল না মৌনর। তুই তো জানিস কাজকে কত ভয় পাই। মৌন মন খুলে হাসছে। ফিহার কাদাকত মুখশ্রী মনের মপের শান্তি, মনের প্রশান্তি। 20 টাকা জালমুড়ি হাতে নিয়ে মেট্রোপথে হাঁটছে দুই বান্ধবী। দুজনের মধ্যেই নীরবতা, নিস্তব্ধতার দেয়াল ভেঙে ফিহা বলে, তোর শরীর থেকে কেমন যেন সুঘ্রাণ পাচ্ছি। কি মেখেছিস রে?
প্রেমের বাতাস মাখাচ্ছিস নাকি রে সখী? বাজে বকিস না ফিহা, তোর অদ্ভুত কথা আমাকে ঘুমাতে দেয় না। আমার জীবনে প্রণয়ের আগমন ঘটবে না, বাবা কখনোই হতে দিবে না। সব সিনেমার আসল ভিলেন তো বাবারাই থাকে, ওসব চিন্তা করিস না। তোর জীবনে একজন হিরো আসবে, সে এক তুলিতে সব ঠিক করে দেবে। মৌন গভীর ভাবনার ডুব দেয়। আদৌ কি মৌনর জীবনে বিশেষ কেউ আসবে, যার মনে প্রাণে শুধু মৌনর বসবাস থাকবে? ফিহা খেয়াল করে মৌন মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, তার মানে সে লজ্জা পাচ্ছে। ফিহা মৌনর আরেকটু জ্বালাতন করার সুযোগ পেয়েছে। মৌনর কাঁধে হাত দিয়ে বলে, হাই রে, মেয়েটা লজ্জা পাচ্ছে। ভেবে দেখ মৌন, যখন তুই প্রেমে করবি সে তোকে গান শোনাবে, সারাক্ষণ তোকে পাশে চাইবে, তোর মধ্যে ভালোবাসার ফুল ফোটাবে। তুই কিভাবে সহ্য করবি রে মৌন? মৌনর কান দিয়ে গরম দোয়া বের হচ্ছে। ফিহার কথা আর শ্রবণ করতে পারছে না। কর্ণে হাত ছুতেই সে অচেনা মানুষের দেওয়া দুল হাতে বাঁধে। গতকাল সকালে ঘরে অন্য কারো উপস্থিতি টের পেয়েছিল, অনুভব করেছিল আলাদা মানুষের শরীরে গ্রান। সেই গ্রান সে গতকাল বিকালে ফিহা মাস্টারের শরীর থেকেও পেয়েছিল। গতকাল থেকে মৌনর কল্পনার প্রেমিক পুরুষ হয়ে কতবার এসেছে তাই ইয়াত্তা নেই। জীবনে প্রথম প্রেমের অনুভূতি। সম্মানিত একজন মানুষ কি আদৌ মৌনের জন্য ভাববে? অত সময় আছে কি তার কাছে? মৌন ভাবতে চাইছে না, তবে কানের দুলের মালিককে সে বের করবে বলে পণ করে ইহা নষ্ট হয়ে গেছে। মৌনকে বারবার লজ্জায় ফেলেছে, দাবিতে করছে নিষিদ্ধ কাজে। পিহার দিকে অকপট রাগ দেখিয়ে সামনে আগাতে থাকে সে। তাজবিদ দিনের শেষে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরল। আজকে তাজবিদের মন মেজাজ খুবই ক্ষুব্ধ। দিবসের অগ্রভাগে মাথায় আগুন ধরে দিয়েছে নারী নামক কলঙ্কিনী। গ্রামাঞ্চলে একটি কুসংস্কার কথা প্রচলিত আছে, কর্মজীবনের শুরুতে যদি খারাপ কিছু ঘটে তাহলে সারা দিনই খারাপ কিছু ঘটে থাকে। তাজবিদের নিকট মনে হচ্ছে এমন কিছুই আজ ঘটেছে। আজকে যে কয়েকটা প্রাইভেট পড়েছে সব স্থানেই সবাইকে ক্ষুদ্র ভুলের জন্য অনেক বকেছে, অনেকে হয়তো বুঝেও নিয়েছে তাজবিদের আজ খুব মন খারাপ। বিষণ্ণ মনে পথ আগাচ্ছিল তাজবিদ, দৃষ্টি এলোমেলো ফেলেছে। আসমিক মনে হলো অদূরে মনের মতো কাউকে দেখছে সে। আবারও দৃষ্টি ফেলে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় মৌনকে। মেয়েটা এদিকেই এগিয়ে আসছে, পিছনে তার বান্ধবী ডেকে যাচ্ছে, তার খবর নেই। তাজবিদের ধারণা মৌনর সখীর সাথে অভিমান করে পথ হাঁটছে। মৌনর বাচ্চামো দেখে মৃদু হাসে, নিচু স্বরে বলে, প্রিয় অভিমানিনী, ভালোবাসার অতল সাগরে ডুব দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আর মনে হয় পথ চলতে চলতে তাজবিদের সাথে মনের ধাক্কা লাগে। তাজবিদ ভাবনার প্রিয় মানব, কিছু সময় মনোর ভাবনায় বিভোর ছিল। ঠিক তখনই মনোর আগমন ঘটে তাজবিদের মনে। দরিয়ার পাশে এসে হোঁচট খায় সে। মনো ভীত সন্তুষ্ট হয়ে তাজবিদকে দেখছে। এ বুঝি মাস্টার বকে দিল? মনো তো মাঝ রাস্তায় কেঁদে দিবে। তাজবিদের অতি নিকটে থাকায় চিরচেনা সে জ্ঞানের উপলব্ধি করে মৌন গভীরভাবে পর্যবেক্ষণ করে তাজবিদকে। আখি জগলে ভাষা পড়তে অক্ষম মৌন অন্তরে আক্ষেপ না রেখে সরল মনে প্রশ্ন করলো, আমার কানের দুল কি আপনারই স্পর্শ রয়েছে মাস্টার সাহেব? তাজবিদের অন্তরে বাম পাশটা হৃদয় নামক যন্ত্রণাটা আরেকবার বন্ধ করে দিয়েছে। পুরো পৃথিবী থমকে গিয়েছে, শরীর অবশ হয়ে আছে, চুরি করে চোর ধরা পড়ে গিয়েছে। এই যাত্রা কিভাবে বাঁচবে সে? মুখ ফসকে তাজবিদের স্বর বের হয়, মিথ্যা অভিযোগ, আপনি কি আমার পূর্ব পরিচিত? পৃথিবীর বুকে বৈশাখী জ্বর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এদিকে তাজবিদের মনে মনোনামক সৌবর্থপূর্ণ রমণী তাণ্ডব চালাচ্ছে। মনও তাজবিদকে ভালো করে অবলোকন করছে, ইতিপূর্বে কোথাও দেখেনি তাকে। জনসমক্ষে ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্পগুজব দৃষ্টিকটু। মনও ইতস্তবোধ করছে, মনে হাজারো কথা ঘুরপাক খাচ্ছে। তাজবিদও নিশ্চুপ, মনের শরীর থেকে আসা মিষ্টি সুগন্ধি উপভোগ করছে। আপনজন পাশে থাকলে পুরো পৃথিবী অচেনা লাগে। তাজবিদের নিকট মনে হচ্ছে মৌন তার সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তবে সে এই মুহূর্তে মৌনের মনে কোনো সংশয় রাখতে চাইছে না। প্রিয়াকে এক পলক দেখে তাজবিদ বলে, তোমার বান্ধবীকে বেশি করে দুধ ডিম খেতে বলো। হাঁটুতে বুদ্ধি নিয়ে চললে তার ভবিষ্যৎ অন্ধকার হবে। পড়াশোনা বিষয়ক আলোচনা থাকলে বলতে বলো। মৌন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে ভুলে গিয়েছিল সে একজন শিক্ষক সমতুল্য মানবের সম্মুখে। মৌন শিক্ষক না হলেও ফিহার তো শিক্ষক, সম্মান করা কর্তব্য।
মৌন মান্য না করে সন্দেহ করেছে। লজ্জায় মাঝক পাতা নেয় নিয়ে পড়ছে মৌন। তাসবিদ আড়ালে হাসে। মৌনের উত্তরে অপেক্ষা করছে সে। তাসবিদের মনোবাসনা পূরণ করে মৌন প্রত্যুত্তরে বলে, জ্ঞান অর্জন তো গুরুজনের কাছ থেকেই শিখব, তবে অচেনা মানুষের কাছ থেকে শিক্ষা লাভ করা বাবার ভাষ্যমতে ঘোর অন্যায়। কথাগুলো কি আমাকে বললে? না তো, পাশের বাড়ির খলিল চাচাকে বলছি, যার 32 দাঁতে পোকা ধরেছে। তাসবিদ হতবাক। মনু নামক মেয়েটা কি সত্যি মস্করা করছে? তাসবিদ মাথা নিচু করে হেসে নেয়। হাতের বন্ধনীতে সময় দেখে বলে, আপনার কথার প্রত্যুত্তর না হয় অন্য একদিন দিব। আর একটা কথা, অচেনারা চেনা জানা হতে বেশি সময় লাগে না। আজ আসছি, আবার দেখা হবে, তখন না হয় অচেনা হয়েও পরিচিতদের মতো আচরণ করব। তাসবিদ প্রস্থান গ্রহণ করে। মৌন যেন কোনো ঘোরের মধ্যে অবস্থান করেছে। তাসবিদের কথার মধ্যে কিছু একটা লুকায়িত আছে, যা সে উপলব্ধি করতে পারছে না। মৌন মনে একটাই প্রশ্ন, তার ঘরের জানালার পাশে কি তাসবিদ এসেছিল? ফিহা বিস্ময়কর দৃষ্টিতে এতক্ষণ দুজনে কথোপকথন পর্যবেক্ষণ করছিল। তাসবিদ আর মৌনর সাক্ষাৎ যে আজ প্রথম হয়েছে তার কাছে মনে হয়নি। মৌনর বান্ধবীর দিকে দৃষ্টিপাত করে। ফিহা চোখে বিস্ময়, চোখে হাজারো প্রশ্ন। মনের নিকট সেই প্রশ্নের উত্তর নেই। মৌন কি নিজেও জানে না কেন আজ সে তাসবিদের চোখে চোখ রেখেছিল? ফিহার মুখে দুষ্টামে ঘুরপাক খাচ্ছে। মৌনর কাছে এসে ঠাট্টা ছলে বলে, মাস্টার কি সখীর মনের গোপন দরজায় করাঘাত করেছে? মৌন কোনো চোখে তাকায়, মুখ ফিরিয়ে প্রত্যুত্তরে বলে, তোর মাস্টারের মনে হয় লাড্ডু ফুটেছে ফিহা, সেটা আমার জন্য নয়, অন্য কারোর জন্য। বললেই হলো, আমি আজ স্যারকে দেখেছি রে, তোর দিকে। মৌনুর কর্ণপাতে ফিহার অবাঞ্ছিত কথা পৌঁছতে থামিয়ে দেয়। ফালতু কথা বললে কানে নিচে এক চড় দিব। চল বাসায় যাই। ফিহা আজকের জন্য ভাষণে মুলতবি ঘোষণা করলো। মৌনের সাথে তাল মিলিয়ে বাড়ির পথে রওনা হলো। জ্যৈষ্ঠ রোদে পথঘাট শুকিয়ে চৌচির। মাথার উপর সোজা লোক আসন পেতে বসে আছে। কৃষকেরা রোদে পড়ে মাথায় থামলা পরে বোরো ধান ছাঁটাই করছে। রোদের উত্তাপে শরীর কারশিটে বর্ণ ধারণ করেছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। খাদিজা বানু গামছা বেঁধে স্বামীর জন্য খাবার এনেছে। তার চোখ মুখে বিরক্তি বিদ্যমান। একটু খেয়াল করে দেখা যাবে সানজিদা বানুর চেহারা বিরক্তির সাথে রাগও স্পষ্টত ফুটে উঠেছে। কালাম মিয়া দূর থেকে স্ত্রী মুখশ্রী দেখতে পান। মাথা থেকে মাতলা নামিয়ে বিড়বিড় করে বলেন, আজ আবার কি হলো? শানু ঠিক আছে তো? ছায়াদার গাছের নিচে এগিয়ে এসে শব্দ করে খাবারের পাত্র রাখে সানজিদা বানু। স্বামীর দিকে তাকিয়ে রাগের মাত্রা বেড়ে যায় তার। রাগে গজগজ করে বলে, তোমার মুখ পরিভন আমার বাড়ি থেকে কবে বিদায় হবে? ওর সুরত আমার সহ্য হয় না। যেদিন এই ঘুম থেকে উঠে ওর সুরত দেখি, ওই দিনে একটা না একটা অশান্তি শুরু হয়। রাগ একজন মানুষের মস্তিষ্ক অচল করে দেয়। মানুষ রাগে হিতাহিতবোধ শূন্য হয়ে অন্যায় কাজ বেশি করে। কালামিয়া ঠান্ডা মস্তিষ্কে মানুষ। হুট করে কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার পাত্র সে নয়। স্ত্রীর কথা শুনতে হলে পেট পুরো করতে হবে। বউয়ের কথা মর্মার্থ বুঝে আসন গ্রহণ করতে করতে বলে সে, মাথা গরম করতেছস কেন? খাইছস? ডায়াবেটিস রোগীদের না খাইয়া থাকতে নাই। আসো 2 লোকমা খাইয়ে দি, পেট ভর্তি কইরা আরামসে কথা শুনমু। স্বামীর স্বভাবগত আচরণের প্রতি সানজিদা বানুর ধারণা আছে। এক কথা মানুষ তার স্বামী। দেখা যাবে খাদিজা কথা না শুনলে জনসম্মুখে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করবে। অজ্ঞতা নিশ্চুপে রাগ সংবরণের চেষ্টা করে সে। পুরুষদের উদর ভরা থাকলে মেজাজ সতেজ থাকে। পুরুষ মানুষের আহার গ্রহণ করার পরপরই নাকি মহিলাদের আবদার পেশ করতে হয়। এতে কার্যসিদ্ধ হাসিল হয়, সাথে সম্পর্ক মজবুত হয়। কামাল মিয়া পান ভাঁজ করে মুখে পড়ে নেয়। মাটিতে বিছিয়ে রাখা গামছা কাঁধে ঝুলিয়ে বলে, গোসা কেন? সুযোগের অপেক্ষা ছিল সানজিদা বানু অভ্যন্তরে পুষে রাখা আক্রোশ একবার প্রকাশ করে। গোসা করবো না? তোমার বোন নিজে তো স্বামীকে খাইছে, এখন আমার সংসারে অশান্তি করতে চাচ্ছে। আবার কি করছে? বেন্না ফরিদার মা আয়শা বলল তোমার বোন নাকি সেই বাড়িতে সম্পত্তির ভাগ চায়। তোমার কাছে বললে যদি ভাগ চাও, তাই পাড়ার সকল মহিলাদের বলছে।
কালামিয়া মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। সানজিদা বানু মনে মনে খুব আনন্দিত। আপদ মনে হয় আজ বিদায় হবে ভেবে। কেই বা চায় সংসারে বোঝা রাখতে। গরিবের অভাবের সংসারে শানু সুযোগ বুঝে সানজিদা বানু শানুকে কথা না শুনিয়ে থাকে না। সকালে ফরিদার মা অবশ্যই এসেছিল এবং বলেছিল অন্য কথা। সানজিদা বানু ওই কথায় কিছু মশলা মাখিয়ে স্বামীর নিকট পেশ করেন যেন শানুই মূল দোষী হয়। কালামিয়া রাগান্বিত চেহারা নিয়ে মাতলা মাথায় ধান কাটতে চলে যায়। খাদিজা বানু আজ মহা খুশি। ননদ নামক আপদ গলায় আটকে থাকা কাটার ন্যায়, যাকে সহ্য করাও অসহনীয়। ঘরে রাখা বিষক্রিয় এখন শুধু রাতের অপেক্ষা। গ্রামাঞ্চলে বাজারের দিন জামজমাট হয়ে ওঠে। সন্ধ্যার ফরজ ইবাদতের পর বেশি জমে ওঠে। দোকানিরা অধিক দামে দ্রব্য বিক্রি করতে ব্যস্ত থাকে। কিছু ক্রেতা সেই দামে দ্রব্যাদি ক্রয় করে বাড়ি চলে যায়, তো কিছু ক্রেতারা রাত বাড়ার অপেক্ষায় ঘোরাফেরা করে। রাজরানীর মধ্যভাগে তখন বাজার ঝিমিয়ে পড়ে, তখন মূল্য কম যায়। দ্রব্যাদি ক্রয় করে বাসায় ফিরে। আর চেয়ারম্যানের নাতি রানা নেতা ক্লাবে ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছে। তাজবিদও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত। ক্লাবে প্রবেশের পূর্বে সন্ধ্যায় বাজারে প্রদর্শন করে এবং আকরাম পুরো বাজার ঘোরাফেরা করে। সেখানে আকরাম ক্লান্ত, যেখানে তাজবিদ শক্তপোক্ত। বাজারে দিনে নতুন দ্রব্যের পাশাপাশি পোশাক মেলা বসে। দোকানিরা হাট ছেড়ে ক্রেতাদের ডাকে। তাজবিদ হাতে কিছু টাকা জমেছে, তা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনবে সে চায়। হাঁটার এক পর্যায়ে আকরাম ধপ করে দোকানের চেয়ারের উপর বসে পড়ে। গেমে থুবু থুবু অবস্থা। পরিধানের পোশাক থেকে এক বালতি পানি নিরানো যাবে। তাজবিদের দিকে দৃষ্টিপাত করে দেখতে পায় তার মুখে ক্লান্তি তো দূরের কথা, কপালে গামের ছিটিফোঁটাও নেই। আকরাম হতাশ হয়। নিজেকে ওই সকল মেয়েদের মতো অতিশয় দুর্বল মনে হচ্ছে যারা অল্প কাজ করলেই হাঁপিয়ে যায়। তাজবিদ হাঁটার জন্য উদ্যোগ নিতেই আকারে দুর্বল কণ্ঠস্বর শুনতে পায়। তাজবিদ ভাই, আজকের জন্য আত্মসমর্পণ করলাম, তুমি একা পথ চলো। তাজবিদ আকরামের কথায় বিরক্ত হয়ে বলে, মেয়েদের মতো ন্যাকামো না করে চলো। মায়ের জন্য শাড়ি কিনবো আর তোর জন্য একটা পাঞ্জাবি। আমার কিছু লাগবে না, তোমার দেওয়া গতবারের পাঞ্জাবি সুকেজে পড়ে আছে। অতিরিক্ত কথা বলতে তোকে বারণ করেছি, শুধু আমাকে অনুসরণ করো। ৬-৭টা দোকান করে তাজবিদ মায়ের জন্য একটি শাড়ি কিনবে, একজোড়া বালাও কিনবে। 12 হাতের খয়েরি রঙের ফুলকারা শাড়ি তাজবিদের মাকে খুব মানাবে। তাজবিদের বাবা বেঁচে থাকাকালীন তোহরা বেগমকে চমকালো রঙের কাপড় কিনে দিতেন। আকরামকে আকাশি রঙের পাঞ্জাবি কিনে দেয়। তাজবিদ তার বাবার মতো নিজের জন্য না কিনে ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায়। বিরিয়ানির সুগ্রানে মোমো করছে ক্লাব জুড়ে। চা বিস্কুটে আড্ডা জমেছে কোনায় কোনায়। তাজবিদ একাকী একটা চেয়ারে আসন পেতে বসে। রানা এবং তার ছেলেপুলে বিরিয়ানি প্যাকেট ভরতে ব্যস্ত। নিকোটিনের গন্ধে তাজবিদের অস্বস্তি বোধ করছে। রানা দূর থেকে তা লক্ষ্য করে তাজবিদের কাছে এসে বসে। কিছু কিছু বড় মানুষের সময়ে অসময়ে সম্মান করা ভদ্রতা। তাজবিদ দাঁড়িয়ে কুশল বিনিময় করে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাই? ভালো। দাদা নাকি রানীকে বাড়িতে পড়াতে বলেছে? জি। তোমার কোনো অসুবিধা নাই তো? রানী একটু চঞ্চল, এক কথার মেয়ে। আয়ত্তে আনতে গেলে আমার গলায় ঝুলবে। এই মেয়েকে আমি পড়াতে পারবো না। কথাটা কণ্ঠালাইতে এসেও আটকে যায় তাজবিদের। এই মুহূর্তে নিজেকে জানের ভয় করছে। বৃদ্ধ মাকে নিয়ে তার অনেক স্বপ্ন আছে। না ভাই, তবে স্বল্প সময় পড়াতে হবে। কোচিং সেন্টারে পড়ালে বেশি সময় পড়ানো যেত। কম বেশি সময় নিয়ে কি আসে যায়? তোমাকে পড়াতে বলেছি মাস্টার, প্রেম শেখাতে নয়। স্বল্প সময়ে যতটুকু পারবে শেখাবে। কটাক্ষ করে বলেও তাজবিদ মনে প্রাণে খুশি হয়। এইভাবে যে রানী উল্টোপাল্টা কিছু করতে চাইলে রানাকে বিচার দিবে সে। ছোট্ট ব্যক্তিটার মাধ্যমে ক্লাবে আলোচনা শেষ করে রানা আসার সময় তাজবিদের হাতে রানা 2টা বিরিয়ানি প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, তোমার মায়ের জন্য 1 প্যাকেট নিয়ে যাও। তাজবিদ মনে প্রাণে ধন্যবাদ জানায়। বছরে একবারও মায়ের মুখে বিরিয়ানি তুলে দিতে পারে না সে। আজ মাকে পেট ভরিয়ে খাওয়াবে। তাজবিদ বিরিয়ানির প্যাকেট হাতে হাসি মুখে বাড়ির পথে রওনা হয়। রজনীর মধ্যভাগে পৃথিবীর মানুষেরা যেখানে ঘুমে নিমগ্ন, কামাল মিয়া নিজের ভাঙা বাড়ির উঠানে তখন বিচার কাজে মগ্ন। শানু ঘৃণিত দৃষ্টি খাদিজা বানুর উপর। সম্মুখে শানু আপন বড় ভাই চেয়ারে আসন পেতে বসে আছে।
দৃষ্টি শানুতেই নিবদ্ধ। শানু ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে দেখতে পায় সেই দৃষ্টিতে অজস্র রাগ বিদ্যমান। শানু নিজেকে তৈরি করে নেয় আসন্ন বিপদের মুখোমুখি দাঁড়াতে। কামাল মিয়া শানুর মুখে অনুশোচনার স্থানে ঘৃণা দেখতে পায়, ফলস্বরূপ সে অধিক রেগে অনুচিত কাজ করে বসে। উঠানের কোনায় পড়ে থাকা বাঁশের খুঁটি এনে শানুর শরীরে আঘাত করতে থাকে। কামাল গাতের সহিত চিৎকার করে বলে, তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি বলে এই প্রতিদান দিলি? এত লোভ, তোর এত লোভ! অন্য মানুষকে না বলে আমাকেই বলতি যে তোর সম্পত্তি লাগবে, আমি আমার যা আছে সব তোর পায়ে ছুঁড়ে দিতাম। চাষি বলে কি আমার কোনো সম্মান নেই? বের হ আমার বাড়ি থেকে। তোর মতো লোভী নারীর আমার বাড়িতে কোনো জায়গা নেই। রানী শানুর সেজেছি আর্তনাদে কি হয়েছে মেয়েটা? পাড়াপড়শিরা বাকিরা আমি শানুর রেগে ভয়ে ভয়ে গেছি। লাফ এত দিয়ে রাত কি? চলে কোনো কি কাজ? আমার সাথে আসো। এখানে দিচ্ছি। বলেই তো পারো যে তোমরা একে অপরকে পছন্দ করো। আর ওনাদের মেয়েকে রাজধানী করে রাখবে। অস্থায়ী মানুষের মতো কাজ। সবার তো পরিবেশ মানুষের জন্য হয় না তোমার সবাইটা সমস্যা বাড়ে। হয়ে উঠেছে প্রকৃতি কন্যা। তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো। আমার সাথে আমার বাসায় কি কি আছে? 5 মিনিটের মধ্যে এখানে বই খাতা আমার বাড়িতে নয়তো আমি চলে এসেছি। আমি কি চাইছি? চেয়ারম্যান সাহেবকে বলে দিলাম যে আগামীকাল থেকে তোমাকে মানুষদের পড়াতে আসবো। তোমার মতো নির্লজ্জকে পড়িয়ে যেতে চাই। তোমার প্রতি বিশ্বাস কাজ করে সম্মান করতে না পারো অপদস্থ করো না। তুমি এখানে সমস্যা নাই, এখানে কিন্তু আমি প্রাইভেটের ব্যবস্থা করে দেবো। কিন্তু আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। মেয়েটা অসহায়, আমাদের সাথে কিছু দিচ্ছে। রান্নার ভাই সামনে যাবে না। তোমার ছেলে ছোট নয় মা, যে কেউ এসে পিছিয়ে দিয়ে চলে যাবে আর সে প্রতিবাদ করবে না। মেয়েটা অসহায়, অল্প বয়সে স্বামী মারা গিয়েছে। সমাজের চোখে এখন সে বিধবা নারী। বড় ভাই ভাবির অত্যাচারে অতিষ্ঠ একজন অভাগিনী আমার কাছে এসেছে একটু ছাই পেতে। বড় ভাই হিসেবে আমি কিভাবে তাকে রাস্তায় ফেলে আসি? তোমার মেয়ে হলে পারতে। আর রানা ভাই বলেছেন সানুকে সাহায্য করবে। সন্ধ্যাবেলায় রাস্তায় ফেলে আসলে কালো ডাকাতের মতো কতদিন আর ডাকাত সানুর ক্ষতি করতে চেষ্টা করবে। তোমার সন্তান হলে কি সেই জায়গায় ফেলে আসতে পারবে? মেয়েটি ক্ষুধার্ত।